আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ৬৫ জনকে সুখবর দিল বিএনপি। এলডিসি ও চট্টগ্রাম বন্দর নিয়ে যা বললেন তারেক রহমান। নির্বাচনকে রক্ষা করা যাবে কি? সৌভাগ্যবান নিজামের মনোনয়ন বাতিলে তারেক রহমানকে চিঠি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতীয় নির্বাচনের ৩ মাস আগে ৬৫ জন নেতাকর্মীকে সুখবর দিয়েছে বিএনপি। নানা সময় তাদের ওপরে নেমে আসা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গতরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দলীয় সিদ্ধান্তের মাধ্যমে বিভিন্ন সময় বহিষ্কার ও স্থগিত হওয়া বেশ কয়েকজন নেতার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। তারা সবাই আবেদন করেছিলেন। কেন্দ্রীয় সিদ্ধান্তে তাদের বহিষ্কার ও স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। এই ৬৫ জন হলেন কুষ্টিয়া জেলাধীন ভেড়ামারা উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ ইন্দোনেশিয়া সিটু, নরসিংদী জেলাধীন আলোকবালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুল কাইয়ুম সরকার, সুনামগঞ্জ জেলাধীন জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, ধর্মপাশা উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড সাইফুল ইসলাম চৌধুরী কামাল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহন মিয়া বাচ্চু, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দেওয়ার হোসেন, হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার আব্দুল আলিম ইয়াসিন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন অরোয়াইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াকুব, সিলেট মহানগর বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুর রকিব তুহিন, রাজশাহী জেলাধীন বাঘা পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, রাজশাহী জেলাধীন বাঘা উপজেলা বিএনপির সাবেক সদস্য মোসাম্মদ ফারহানা দিল আফরোজ রুমি, গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস আবুল কালাম আজাদ, পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হুইয়া, কিশোরগঞ্জ জেলাধীন ভৈরব উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ আল মামুন, বরগুনা জেলাধীন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান রনি, বরগুনা জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সানাউল্লাহ সানি, তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক, আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন ফকির, ঝিনাইদহ জেলাধীন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য কাজী আশরাফুল ইসলাম কালীগঞ্জ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম, দিনাজপুর জেলাধীন শেতাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোয়েল রানা, ফেনী জেলাধীন ফুলগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, নরসিংদী জেলাধীন পলাশ উপজেলার অন্তর্গত ৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য কাইয়ুম, শেরপুর জেলাধীন শ্রীবর্দী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ জুবাইদুল ইসলাম রাজন, ভেলুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল করিম, খুলনা জেলা তাঁতি দলের আহ্বায়ক মেহেদি হাসান মিন্টু, ঝালকাঠি জেলাধীন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহা তরিকুল ইসলাম আকন, নীলফামারী জেলাধীন ডোমার উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মমিনুর রহমান, ডোমার উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মমিনুর রহমান, লালমনিরহাট জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মোসাম্মাত লতিফা আক্তার, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কোহিনুর আক্তার কাকলি, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম মজুমদার, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সহ নারী বিষয়ক সম্পাদক হালিমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার অন্তর্গত শাহজাহাদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ দুলাল আহমেদ, রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিফ আল মাহমুদ লুকেন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রনি হোসেন রুহুল, নওগাঁ জেলাধীন মান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মনোজিৎ কুমার সরকার,
নেত্রকোনা জেলাধীন সদর উপজেলার অন্তর্গত রৌহানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম বাতেন, খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহবুব কাইসার, খুলনা জেলাধীন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সদস্য এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সোনারগাঁও উপজেলার সাবেক সদস্য এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, ঢাকা জেলাধীন দোহার থানা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জাফর ইকবাল জাহিদ, মানিকগঞ্জ জেলাধীন হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ মুশারফ হোসেন মুসা, গাজীপুর মহানগরের মেট্রো থানা বিএনপির সদস্য সুলতানা রাজিয়া, সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেলাল সরকার, বগুড়া জেলাধীন তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল খন্দকার, কুমিল্লা উত্তর জেলাধীন দেবিদ্বার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, দেবিদ্বার পৌরসভা ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শহীদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হালিম সরকার, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ বশির সরকার, দেবিদ্বার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুহসিন সরকার, ব্রাহ্মণবাড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আকরাম আলী ভুলু, কিশোরগঞ্জ জেলাধীন ভৈরব উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আল মামুন, বরগুনা জেলাধীন বেতাগী উপজেলার ১ নং বিবিচিনি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ হাসান নয়ন, পাথরঘাটা পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য নাজমুন নাহার পাপড়িকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ২৪ নভেম্বর ২০২৫ তারিখ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানায় বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণ এবং বন্দরের বিষয়সহ যে কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র নির্বাচিত সরকারেরই আছে। নির্বাচনী ম্যান্ডেট যাদের নেই তাদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নেই বলে জানিয়েছেন তিনি। সোমবার নিজের ফেসবুক পাতায় দীর্ঘ এক পোস্টে ব্যাখ্যা দিয়েছেন এসব বিষয়ে। তিনি লিখেছেন, একবার গাজীপুরের একজন ছোট পোশাক কারখানার মালিককে কল্পনা করুন। তিনি ১০ বছরের বেশি সময় ধরে নিজের ব্যবসা গড়ে তুলেছেন, শতাধিক কর্মীকে কাজ দিয়েছেন, খুব চাপের মধ্যে থেকে হিসাব মিলিয়েছেন, কঠিন বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে টিকে আছেন। একদিন হঠাৎ কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সেই শুল্ক সুবিধাগুলো, যেগুলো তার পণ্যের দামকে প্রতিযোগিতায় রাখত, নীরবে উঠে গেল। এতে তার অর্ডার কমতে শুরু করল, আর বাড়তে লাগল চাপ, কারখানা চালিয়ে রাখা, শ্রমিকদের বেতন দেওয়া, নিজের পরিবারকে নিরাপদ রাখা। এবার কল্পনা করুন নারায়ণগঞ্জের এক তরুণীকে, যিনি দেখছেন তার পরিবার অনিশ্চয়তার দিকে ঠুকে যাচ্ছে। তার বাবা একটি কারখানায় কাজ করেন, সংসার চালাতে তিনি ওভারটাইমের ওপর নির্ভর করেন। রপ্তানির চাপে পড়লেই প্রথমে ওভারটাইম বন্ধ হয়, তারপর শিফট কমে, তারপর চাকরিও চলে যায়। এগুলো কোনো শিরোনামে আসে না, এগুলো সাধারণ পরিবারের ভেতরের নীরব সংকট। তারা কেউই এই সিদ্ধান্তে ভোট দেয়নি, কেউ তাদের কিছু জিজ্ঞেসও করেনি, বাস্তব হিসাবও দেখানো হয়নি। এই কারণেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের বিষয়টি সরকারি বিবৃতির চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিএনপি আগেও বলেছে ২০২৬ সালের সময়সূচি ধরে এগিয়ে যাওয়া, কিন্তু স্থগিত রাখার বিকল্প না রাখা এটা পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সিদ্ধান্তটি এমন একটি অন্তর্বর্তী সরকারের হাতে যার কোনো নির্বাচিত জনসমর্থন নেই, অথচ সেই সরকার দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে বহু দশক প্রভাবিত করবে এমন দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিচ্ছে। আমাদের বলা হচ্ছে সময় বাড়ানো অসম্ভব, স্থগিত করতে চাওয়া অপমানজনক। জাতিসংঘ নাকি তা বিবেচনাও করবে না। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। অ্যাঙ্গোলা ও সামোয়ার মতো দেশগুলোর উত্তরণের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। জাতিসংঘের নিয়মেও রয়েছে অর্থনৈতিক ধাক্কা এলে সময় বাড়ানোর সুযোগ থাকে। দেশের ভবিষ্যৎকে প্রভাবিত করবে এমন সিদ্ধান্ত নিতে কিছু সময় চাওয়া একটি অন্তর্বর্তী সরকারের জন্য দায়িত্বশীল আচরণ। তাহলে আমরা কেন ভান করছি যে কোনো উপায় নেই? কেন আমরা নিজের ভবিষ্যৎ নিজেই সীমিত করছি? স্থগিতের বিকল্প প্রকাশ্যে বন্ধ করে দিয়ে আমরা নিজেরাই আলোচনা করার ক্ষমতা দুর্বল করছি।
আন্তর্জাতিক আলোচনায় আমরা প্রভাব খাটানোর সুযোগ হাতছাড়া করে আগেই দুর্বল অবস্থান থেকে টেবিলে বসছি। সরকারি নিজের নথিপত্রেতেই দেখা যাচ্ছে ব্যবসায়ীরা ব্যাংক খাতের চাপ, বৈদেশিক মুদ্রায় সংকট, ঋণের ঝুঁকি বৃদ্ধি, রপ্তানি কমে যাওয়ার চাপ সবই অনুভব করছেন। এটা উত্তরণ বিরোধী কোনো বক্তব্য নয়। বাংলাদেশ এগিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু যোগ্য হওয়া আর প্রস্তুত হওয়া এক নয়। আমি মনে করি সিদ্ধান্ত গ্রহণে কোনো সন্দেহ না থাকা মানেই সেটা প্রকৃত জাতীয় শক্তি নয়। প্রকৃত জাতীয় শক্তি হল অপরিবর্তনীয় কিছু হয়ে ওঠার আগেই কঠিন প্রশ্নগুলো করার সুযোগ থাকা। এবার তাকান চট্টগ্রাম বন্দরের দিকে, যেটি বাংলাদেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার। এখানে যা ঘটে তা লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলে, যে কোনো রাজনৈতিক বক্তৃতার চেয়েও বেশি। সম্প্রতি বন্দর নিয়ে যেসব দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত হয়েছে তা সাধারণ বিষয় নয়। এগুলো দেশের সমরচালক সম্পদ নিয়ে সিদ্ধান্ত। এগুলো এগিয়ে নিচ্ছে একটি অন্তর্বর্তী সরকার যার ভবিষ্যৎ প্রজন্মকে বেঁধে দেওয়ার অধিকার নেই। চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে তাই দেখা যাচ্ছে এলডিসি উত্তরণের ক্ষেত্রেও। কৌশলগত বিকল্পগুলো বন্ধ করা হচ্ছে, জন আলোচনাকে গুরুত্বহীন বলা হচ্ছে, যুক্তিসঙ্গত উদ্বেগকে গতির প্রয়োজন বা অবসম্ভাবিতার নামে সরিয়ে রাখা হচ্ছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এটা কোনো ব্যক্তিকে আক্রমণ করার বিষয় নয়, এটা প্রতিষ্ঠান রক্ষা করার বিষয় এবং সেই নীতিকে রক্ষা করার বিষয়, যে নীতি বলে যেসব সিদ্ধান্ত দশকের পর দশক একটা দেশের জীবনকে গড়ে দেবে, সেসব সিদ্ধান্ত নেওয়া উচিত নির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ সরকারের। কেউ বলছে না যে বাংলাদেশ এলডিসিটিকে উত্তরণ করবে না বা বন্দরের সংস্কার হবে না। কথাটি আরও সহজ এবং আরও গভীর। একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে কেবল সেই সরকার যাকে দেশের মানুষ নিজের ভোটে নির্বাচন করেছে। কৌশলগত ধৈর্য দুর্বলতা নয়, জনসম্পৃক্ততা বাধা নয়, গণতান্ত্রিক বৈধতা দেরি নয়। আর আমার মতে সব কিছুর নিচে যে সত্যটি লুকিয়ে আছে তা হল, বাংলাদেশের মানুষ কখনোই নিজের ভবিষ্যৎ নিয়ে নিষ্ক্রিয় ছিল না। তারা কষ্ট করেছে, ত্যাগ করেছে, কারণ তারা মর্যাদা, কথা বলার অধিকার এবং নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখে। তাদের চাওয়া খুব সাধারণ, তাদের কথা শোনার সুযোগ, অংশগ্রহণের অধিকার, সম্মান। এই কারণেই অনেকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে 2026 সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিকে, যেখানে বাংলাদেশের মানুষ কথা বলবে, সিদ্ধান্ত নেবে এবং আবারও প্রমাণ করবে একটি সহজ সত্য: এই দেশের ভবিষ্যৎ গড়বে এই দেশের মানুষ নিজেরাই, সবার আগে বাংলাদেশ বিশ্বাস নিয়ে। নির্বাচনকে রক্ষা করা যাবে কি বলে প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে এ প্রশ্ন তোলেন তিনি। সারোয়ার তুষার বলেন, ধারাবাহিক পদক্ষেপ নিয়ে জনগণের মধ্যে স্বস্তি আনতে হয়, সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। 3টা ভুয়া নির্বাচনের পরে এবার নির্বাচন হচ্ছে। পুরো দেশবাসীর প্রত্যাশা, বাইরের বিশ্বসহ সবার প্রত্যাশা যে একটা সুষ্ঠু নির্বাচন হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা অনেকবার বলেছেন যে তিনি বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করবেন, ঐতিহাসিক নির্বাচন করবেন। সর্বশেষ উনি প্রধান উপদেষ্টা বলেছেন যে দেশ রক্ষা নির্বাচন করবেন, কিন্তু বাস্তব পরিস্থিতি সেরকম কোনো আভাস কিংবা ইঙ্গিত দিচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দূরে থাক, স্ট্যান্ডার্ড সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ এখন আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়। চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনে দীর্ঘ 16 বছর ধরে মামলা, হামলা ও নির্যাতনের কারণে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ছিলেন ঘরছাড়া ও চরম ভোগান্তিতে। আওয়ামী লীগের দায়ের করা বিভিন্ন মামলায় কেউ ছিলেন পলাতক, কেউ বা কারাগারে কাটিয়েছেন দুঃসহ সময়। কিন্তু সেই কঠিন সময়গুলোতে একই আসন থেকে বিএনপির টিকিটে দুবার 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন ছাড়া সংসদ সদস্য নির্বাচিত সরোয়ার জামাল নিজাম ছিলেন প্রায়ই অনুপস্থিত। অভিযোগ রয়েছে, নির্যাতিত কর্মীদের পাশে থাকার পরিবর্তে তিনি সময় কাটিয়েছেন বিদেশ সফরে। গত 16 বছরে তিনি অন্তত 25 বার ভারত, যুক্তরাষ্ট্র, লন্ডন, সিঙ্গাপুর, ব্যাংকক সহ নানা দেশে ভ্রমণ করেছেন। স্থানীয় নেতাকর্মীরা যখন দুঃসময় সহায়তার অপেক্ষায় ছিলেন, তখন তিনি ছিলেন ব্যস্ত বিলাসবহুল বিদেশ যাত্রায়। বর্তমানে আসন্ন নির্বাচনের জন্য আবারও তিনি ধানের শীষের মনোনয়ন পেয়েছেন। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সৌভাগ্যবান এই নেতার মনোনয়ন বাতিলের দাবিতে তারা এখন মাঠে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। তারা বিএনপির সুদিনের সৌভাগ্যবান নেতা নিজামের মনোনয়ন বাতিল দাবিতে মাঠে নেমেছেন। এদিকে মনোনয়ন প্রত্যাশী আনোয়ারা কর্ণফুলীর 3 নেতা নিজামের 16 বছরের আমলনামা তুলে ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দিয়েছেন। তারা নিজামকে মনোনয়ন দেওয়াকে অত্যন্ত দুঃখজনক এবং ত্যাগী নেতাদের প্রতি অবিচার উল্লেখ করে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন।
নিজাম ছাড়া অন্য ত্যাগী ও যোগ্য মনোনয়ন প্রত্যাশী যে কোনো নেতাকে মনোনয়ন দিলে তাদের কোনো আপত্তি থাকবে না বলেও জানিয়েছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।